আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি 1908 এর লেকচার 20। আজকের লেকচারে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির অর্ডার 14। এখানে আলোচনা করা হয়েছে ফ্রেমিং অফ ইস্যুস বা বিচার্য বিষয় গঠন সম্পর্কে। ফ্রেমিং অফ ইস্যুস বা বিচার্য বিষয় গঠন সম্পর্কে আজকের এই লেকচারে যে বিষয়গুলা দেওয়ানি কার্যবিধিতে আছে অর্ডার 14-এ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই লেকচারটা সাজানো এবং এখানে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো লিখিত জবাব দাখিলের পর সমনে উল্লিখিত নির্ধারিত দিনে উভয় পক্ষ হাজির হলে আদালত সেই মোকদ্দমাটি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য 89A অনুযায়ী হচ্ছে মধ্যস্থতার কারণে আহ, মধ্যস্থতার জন্য সেটা পাঠাতে বাধ্য। এটা আমরা পূর্ববর্তী লেকচারে আমরা পড়েছি। ঠিক আছে। তো মধ্যস্থতার মাধ্যমে মোকদ্দমায় উল্লেখিত বিরোধটি নিষ্পত্তি হলে আদালত পক্ষগণের মধ্যকার সমঝোতা অনুসারে 23 আদেশে 23 আদেশ অনুসারে বিধি ডিক্রি প্রদান করবে। যদি হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে উল্লেখিত বিষয়টি মোকদ্দমার উল্লেখিত বিরোধী বিষয়টি যদি নিষ্পত্তি হয়ে যায়, তবে হচ্ছে 23 আদেশ অনুযায়ী হচ্ছে ডিক্রি প্রদান করবে। তবে মধ্যস্থতা ব্যর্থ হলে মধ্যস্থতা শুরুর পূর্বে মোকদ্দমাটি যে অবস্থায় ছিল সে অবস্থা থেকে মোকদ্দমা আবার কার্যক্রম শুরু হবে। সুতরাং 79 ক ধারায় বিধানের আলোকে বলা যায় যে শুধুমাত্র মধ্যস্থতার প্রক্রিয়া ব্যর্থ হওয়ার পর আদালত বিচার্য বিষয় নির্ধারণ করতে 14 আদেশের অধীন অগ্রসর হবে। যদি হচ্ছে মধ্যস্থতায় মানে হচ্ছে মধ্যস্থতার মাধ্যমে হচ্ছে সম্পন্ন হয়ে যায়, তখন একটা ডিক্রি চলে আসে আদেশ দেশ অনুযায়ী, তখন তো হইলো। যদি মধ্যস্থতার মাধ্যমে হচ্ছে বিরোধী বিষয়টা নিষ্পত্তি না হয়, তখন আদেশ 14 অনুসারে বিচার্য বিষয় নির্ধারণের জন্য আদালত অগ্রসর হবে। এখন আমরা দেখবো যে বিচার্য বিষয় এর মানেটা কি। ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অন্য পক্ষ অস্বীকার করে, তখন সেই বিষয়টা কি বলে? বিচার্য বিষয়। ঠিক আছে। মানে কোনো ঘটনা কিংবা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে যখন এক পক্ষ দৃঢ়ভাবে ঘোষণা করে এবং অন্য পক্ষ অস্বীকার করে, এক পক্ষ দাবি করে এটা, অন্য পক্ষ দাবি করে যে না, অস্বীকার করে, তখন সেই বিষয়টাকে বলে বিচার্য বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় ম্যাটেরিয়াল প্রপোজিশন বলতে আইন বা ঘটনা সে সকল বিষয়াদিকে বোঝায় যা একজন বাদী তার মোকদ্দমা দায়েরের অধিকার দেখানোর জন্য অবশ্যই দাবি করবে এবং বিবাদী তার আত্মপক্ষ সমর্থনের জন্য হচ্ছে প্রতিষ্ঠা করতে অবশ্যই দাবি করবে। এক পক্ষ হচ্ছে এক পক্ষ কর্তৃক দৃঢ়ভাবে ঘোষিত এবং অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় একটি আদালত বিচার্য বিষয়ে সৃষ্টি করবে। প্রত্যেক দৃঢ়ভাবে ঘোষিত এবং অপর পক্ষ কর্তৃক অস্বীকৃত হচ্ছে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় একটি আদালত বিচার্য বিষয়ের সৃষ্টি করবে। ঠিক আছে। তো বিচার্য বিষয়ের প্রকারভেদ যদি আমরা দেখি, তো বিচার্য বিষয় হচ্ছে আহ দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যুস, আর একটা হচ্ছে ইস্যুস অফ ফ্যাক্ট, আর একটা হচ্ছে ইস্যুস অফ ল। ইস্যুস অফ ফ্যাক্ট আর একটা হচ্ছে ইস্যুস অফ ল। আর 14 আদেশের 4 বিধি একের 4 উপবিধিতে বলা আছে যে ইস্যুস আর টু কাইন্ডস, একটা হচ্ছে ইস্যুস অফ ফ্যাক্ট, একটা হচ্ছে ইস্যুস অফ ল। তো সুতরাং বিচার্য বিষয় দুই ধরনের, একটা হচ্ছে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় যেটাকে বলে ইস্যু অফ ফ্যাক্ট, আর একটা হচ্ছে আইন সংক্রান্ত বিচার্য বিষয় যেটাকে হচ্ছে ইস্যুস অফ ল বলে। ঠিক আছে। তো কোন কোন বিচার্য বিষয়ের যদি উদাহরণ আমরা দেখি, এক্সাম্পল যদি দেখি যে এই বিষয়গুলোকে আসলে বিচার্য বিষয় বলে, সেগুলো হচ্ছে কি? মোকদ্দমা তামাদি দ্বারা বাড়িত কিনা। এক পক্ষ দাবি করলো যে তামাদি দ্বারা বাড়িত, হ্যাঁ, অন্য পক্ষ অস্বীকার করলো, তখন এটা দেখবে যে মোকদ্দমা ঠিক আসলে তামাদি দ্বারা বাড়িত কি না। এটা হচ্ছে একটা বিচার্য বিষয়। মোকদ্দমাটির বিচার করার এখতিয়ার আদালতের আছে কিনা, জুরিসডিকশন আছে কিনা, এটা হচ্ছে একটা বিচার্য বিষয়। রেস জুডিকাটার নীতি অনুযায়ী মোকদ্দমাটা খারিজ হবে কিনা, হ্যাঁ, এগুলো হলো আইন সংক্রান্ত বিচার্য বিষয়, ফ্যাক্ট অফ ল। এখন আমরা দেখবো ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় যেগুলা, সেগুলো হচ্ছে কি বাদী দখলে ছিল কিনা। বাদী দাবি করলো যে দখলে ছিল, বিবাদী দাবি করলো যে না। এই যে বাদী দখলে ছিল কিনা, হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট, ইস্যুস অফ ফ্যাক্ট। ঠিক আছে। তারপর হচ্ছে কি বাদী বিবাদীর অর্থ প্রদান করেছিল কিনা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইস্যুস অফ ফ্যাক্ট, ঘটনাগত বিচার্য বিষয়। এখন যে বিষয়টা দেখবো, মোকদ্দমার আহ, বিবাদী পক্ষ দাবি করলো যে মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার আদালতের নেই।
তাহলে বিচার্য বিষয় হলো আদালতের মোকদ্দমাটি বিচার করার এখতিয়ার আছে কিনা। আবার বিবাদী পক্ষ দাবি করলো মোকদ্দমাটি রেস জুডিকাটা নীতি দ্বারা খারিজ হবে। এক্ষেত্রে আদালতের কাছে বিচার্য বিষয় হলো মোকদ্দমাটিকে আসলে রেস জুডিকাটা নীতি দ্বারা খারিজ হবে কিনা। আবার বাদী দাবি করলো যে মোকদ্দমাটি নির্ধারিত সময়ে দায়ের করা হয়েছে, কিন্তু বিবাদী পক্ষ তা অস্বীকার করলো। এই ক্ষেত্রে বিচার্য বিষয় হলো মোকদ্দমাটিকে আসলে তামাদি দ্বারা বারিত হয়েছে কিনা। ঠিক আছে। দেওয়ানি মোকদ্দমার বিচার্য বিষয় প্রণয়ন ফৌজদারি মামলার চার্জ গঠন নামে পরিচিত। হ্যাঁ, ফৌজদারি মামলায় যে বিষয়গুলো আছে সিআরপিসি তে 221 থেকে, সেই বিষয়গুলা 221 না, সরি, 321। 221, হ্যাঁ, ওইখানে যে বিচার্য বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, চার্জ, ফ্রেমিং অফ চার্জ। আর এখানে হচ্ছে চার্জ গঠন সম্পর্কে বলা আছে। আর দেওয়া সিপিসি তে বলছে হচ্ছে কি বিচার্য বিষয় প্রণয়ন, অর্ডার অর্ডার 14 এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা দেখবো অর্ডার 14, রুল 1 সাব রুল 5 সাব রুল 5। এখানে বলছে কি মোকদ্দমার সঠিক সিদ্ধান্ত নির্ভর করে এমন বিষয়ের বিচার্য বিষয় গঠন করবে। ঠিক আছে। তো 14 আদেশের 1 বিধির 5 উপবিধি অনুসারে মোকদ্দমার প্রথম শুনানির দিন আদালত বাদীর আরজি ও বিবাদীর জবাব যদি থাকে পাঠ করবে। প্রয়োজন মতো পক্ষগণের জবানবন্দি গ্রহণ করবে। ঘটনাগত বা আইনগত যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে পক্ষগণের মধ্যে বিরোধ রয়েছে সেটা নির্ধারণ করবে। উক্ত বিষয়সমূহের মধ্যে যে সকল বিষয়ের উপর মোকদ্দমাটি সঠিক সিদ্ধান্ত নির্ভর করে বলে আদালত মনে করবে সেই সকল বিষয়সমূহ প্রণয়ন ও লিপিবদ্ধ করবে। আদালত শুধুমাত্র গুরুত্বপূর্ণ ঘটনা ও আইন বিষয়ে বিচার্য বিষয় গঠন করবে। যে সকল অধস্তন বিষয় বা সাক্ষ্য দ্বারা উক্ত গুরুত্বপূর্ণ ঘটনা বা আইন প্রমাণ করা হবে বা অপ্রমাণিত করা হবে, সেই সকল বিষয়ে বিচার্য বিষয় গঠন করবে না। প্লিডিংস হতে উদ্ভব হয় না এমন কোনো বিষয় আদালত বিচার্য বিষয় গঠন করে, যেটা প্লিডিংসে নাই, প্লিডিংসে পাওয়া যায় না এমন কোনো বিষয় আদালত নিজে থেকে বিচার্য বিষয় হিসেবে গঠন করবে না। তারপর হচ্ছে কি মামলার প্রথম শুনানির সময় কিংবা লিখিত জবাব দাখিলের যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে বিচার্য বিষয় প্রণয়ন করতে হবে। এটা বলছে কি যে মামলার প্রথম শুনানির সময় কিংবা লিখিত জবাব দাখিলের আহ, পর, যেটা পরে ঘটে তার 15 দিনের মধ্যে হচ্ছে বিচার্য বিষয় প্রণয়ন করবে। তারপর হচ্ছে বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে, এটা হচ্ছে রুল 4 বলা আছে। আর দুইটি ক্ষেত্রে আদালত বিচার্য বিষয় গঠনের পূর্বে সাক্ষী কিংবা দলিলপত্র পরীক্ষা করতে পারে। দুইটা ক্ষেত্র কি কি, একটা হচ্ছে যে ক্ষেত্রে আদালত মনে করবে যে আদালতের সামনে হাজির নাই এমন এমন কোনো ব্যক্তির জবানবন্দি ছাড়া, অথবা মামলায় দাখিল করা হয়নি এমন কোনো দলিল পরিদর্শন ব্যতীত মোকদ্দমার বিচার্য বিষয় নির্ভুলভাবে প্রণয়ন করা যাবে না। উপরে উল্লেখিত প্রেক্ষাপটে আদালত অনধিক 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠন মুলতবি রাখতে পারে। যদি এমন দুইটা ক্ষেত্র হয়, তবে আদালত অনধিক 15 দিনের জন্য বিচার্য বিষয় গঠনে মুলতবি রাখতে পারে, একজন রাখতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে কি প্রয়োজনীয় ব্যক্তিকে হাজির হতে, প্রয়োজনীয় দলিল দাখিল করতে, আবার তার প্রতি সমন জারি করতে পারে। এখন আমরা দেখবো বিধি 5-এ বলছে কি বিচার্য বিষয়ে সংশোধন বা কর্তনের ক্ষমতা, পাওয়ার টু অ্যামেন্ড এন্ড স্ট্রাইক আউট ইস্যুস। দেওয়ানি কার্যবিধির 14 আদেশের 5 বিধির অধীন আদালত বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারে। হ্যাঁ, বিচার্য বিষয় সংশোধন বা কর্তন করতে পারে কত, বিধি 5 অনুযায়ী। সংশোধনের বিষয়টা যদি দেখি, মোকদ্দমার পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ধারণের জন্য ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় আদালত বিচার্য বিষয় সংশোধন কিংবা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। ডিক্রি প্রদানের পূর্বে মোকদ্দমার পক্ষগণের মধ্যকার বিরোধ নির্ধারণের জন্য আদালত ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করতে পারে। আরেকটা হচ্ছে স্ট্রাইকিং আউট। স্ট্রাইকিং আউট মানে হচ্ছে কেটে দিতে পারে বিচার্য বিষয়, কোন একটা বিচার্য বিষয় কেটেও দিতে পারে। এখানে বলছে কি ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময়, ডিক্রি প্রদানের পূর্বে, এটা মনে রাখবেন যে ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় বিচার্য বিষয় কর্তন বা স্ট্রাইক আউট করতে পারে, যদি আদালত মনে করে যে বিচার্য বিষয়টি ভুলভাবে গঠন করা হয়েছে অথবা আহ, ভুলভাবে প্রবর্তিত হয়েছে, রংফুলি ইন্ট্রোডিউসড, আর একটা হচ্ছে রংফুলি ফ্রেমড। এই দুইটা কারণে আদালত ওই বিচার্য বিষয় থেকে এই যে কোনো একটা বিচার্য বিষয় কেটে দিতে পারে।
তারপর হচ্ছে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ হচ্ছে রুল এটা আলোচনা করা হয়েছে। এখানে বলছে কি, বিচার্য বিষয়াবলী প্রণয়নের পর 120 দিনের ভিতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। অর্ডার 14 রুল 8 অনুযায়ী বলছে কি, বিচার্য বিষয়াবলী প্রণয়নের পর 120 দিনের ভিতর আদালত সেই মামলার চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে। চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করবে কখন? বিচার্য বিষয় গঠনের 120 দিনের ভিতর। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আপনারা মনে রাখবেন যে কত দিনের মধ্যে চূড়ান্ত শুনানি তারিখ দিবে, সেটা হচ্ছে বিচার্য বিষয় গঠনের 120 দিনের মধ্যে। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে বিচার্য বিষয় গঠনের দায়িত্ব হলো আদালত। বিচার্য বিষয় কিন্তু কোনো পার্টিস, উকিল এরা গঠন করবে না। বিচার্য বিষয় গঠনের দায়িত্ব হলো আদালতের, যে কোন কোন বিষয় নিয়ে বিচার করবে। হ্যাঁ, তারপর মোকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে আদালত বিচার্য বিষয় গঠন করবে না। যদি বিবাদী পক্ষ সমর্থন না করে, তবে আদালত সেই ক্ষেত্রে আর বিচার্য বিষয় গঠন করবে না। তখন তার যে ডিফেন্স, যেহেতু সে করছেই না, তখন বাদী যে দাবি করছে সেই বাদীর দাবি অনুযায়ী একটা রায় দিয়ে দিবে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকে আমরা আলোচনা করলাম দেওয়ানি কার্যবিধির অর্ডার 14, যেখানে আলোচনা করা হয়েছে ফ্রেমিং অফ ইস্যুস, বিচার্য বিষয় গঠন। এটা সিআরপিসি তে বলে হচ্ছে ফ্রেমিং অফ চার্জ, চার্জ গঠন। আর সিপিসি তে বলে হচ্ছে ফ্রেমিং অফ ইস্যুস।